শুনতে পেলাম উপত্যকাগুলো আমার নাম ধরে চিৎকার করছে। আমি যাবতীয় দ্বিধাদ্বন্দ্বের বাতাস কাটিয়ে উঠে এলাম অনেক অনেক উপরে। কীট পতঙ্গের মতোই ছিল আমার জীবন, কিন্তু আমাকে সেই সব গণ্ডি ছাড়িয়ে অনেক উপরে আরোহণ করতে হবে। আর আজ আমি উড়ে বেড়াচ্ছি ওই চলন্ত পাহাড়গুলোর উপরে। আজ আমি ছুটে চলেছি ইতিহাসের মতো, ঠিক যেমন ছুটে চলেছে ওই 80 বছর পুরনো ল্যান্ড রোভার। আজ আমি শুয়ে আছি ওই মেঘের ভেলায়। আজ আমি মুক্ত। শিয়ালদা 13 নম্বর প্ল্যাটফর্মে তিস্তা তোরসা এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আমাদের কোচ AB3 AC 3 টায়ার। আমরা প্রায় তার কাছাকাছি চলে এসেছি। আমাদের পুরো টিম প্রায় একসঙ্গে হয়ে গেছে। ঠিক 3:00 বাজলো আর ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে। অনেক দিন পর রুটিনে বাঁধা একঘেয়ে জীবনের বেড়াজাল পেরিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ার আনন্দে আমরা সবাই গা ভাসালাম। ট্রেনের চেয়েও দুর্বার গতিতে ছুটে চলল আমাদের আড্ডা আর খাওয়া দাওয়া। ট্রেনে ওঠা মাত্রই দেয়া নিজের পছন্দের সাইড আপারে গিয়ে সেঁধিয়ে গেল। আর রাতে ডিনার করতে করতে ওই ট্রেনেই দেয়ার দুটো লড়বড়ে দাঁত পড়ে গেল। আর এইসব করতে করতে কখন যে রাত পেরিয়ে আমাদের ট্রেন তার গন্তব্যে পৌঁছে গেল টেরই পাইনি। আমরা ফাইনালি এনজেপি পৌঁছে গেছি। ট্রেন থেকে লাগেজ নামিয়ে এবারে প্ল্যাটফর্মের বাইরের দিকে যাব। আমাদের ড্রাইভারও এসে গেছে, আমাদেরকে ফোন করেছিল। তো এবার ধীরে ধীরে প্ল্যাটফর্মের বাইরে যাওয়া যায়। সো আমরা ফাইনালি নিউ জলপাইগুড়ি স্টেশনের ঠিক বাইরে এসে দাঁড়িয়েছি। এই দেখা যাচ্ছে আমাদের অতি পরিচিত নিউ জলপাইগুড়ি স্টেশনের চত্বর। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ড্রাইভার এখানে চলে আসবে আমাদের পিক আপ করার জন্য। তারপরে আমরা রওনা দেব মানেভঞ্জনের দিকে। হোপফুলি সকাল 6:30টার মধ্যে পৌঁছে যাব। তারপরে দেখা যাক কী হয়। ওখান থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গাড়ি বুক করে আমরা রওনা দেব টুমলিংয়ের উদ্দেশ্যে। আমরা মানেভঞ্জন পৌঁছে গেছি বেশ আগেই, মানে 5:30, ভোর 5:30টায়। আমাদের যেহেতু রাস্তা খালি ছিল, 3টে আমরা স্টার্ট করেছিলাম এনজিপি থেকে, 2.5 ঘন্টার মধ্যে আমরা মানেভঞ্জনে ঢুকে গেছি। কিন্তু এখন যথারীতি এখানে তো এখন কাউন্টার সব বন্ধ। মানেভঞ্জনে বুকিং কাউন্টার খুলবে সকাল 8টায়। টিকিট কাউন্টার খোলা অবধি এই 2-2.5 ঘন্টা সময় আমাদের প্র্যাকটিক্যালি কিছুই করার ছিল না। তাই আমরা পায়ে হেঁটে আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখলাম। আর কিছুক্ষণ পর একটি স্থানীয় ধাবায় আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। এখন বাজে ঠিক 8:45। আমাদের যাবতীয় ডকুমেন্ট সাবমিশন হয়ে গেল। মানেভঞ্জনের যে কাউন্টারে পুলিশ ভেরিফিকেশন হয় সেখানে ডকুমেন্ট সাবমিশন করে আমাদের গাড়ি অ্যালট হয়ে গেছে। আমরা এবার টামলিংয়ের দিকে রওনা দেব। আপনাদের একটু যে কাউন্টারটা দেখিয়ে দিই আর গাড়িটা দেখিয়ে দিই। এই যে কাউন্টার, এই কাউন্টারে ডকুমেন্ট সাবমিশন হয়। আর একটা রিসিপ্ট দিয়ে দিল। এই রিসিপ্টটা আমাদের দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি 7761। আপনারা এখন দেখতে পাচ্ছেন সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্তমান ফেয়ার চার্ট। অর্থাৎ মানেভঞ্জন থেকে বিভিন্ন লোকেশন অবধি গাড়ির ভাড়া এবং তার সঙ্গে আপনি যত রাত
থাকবেন তার প্রতি রাত পিছু এক্সট্রা যে ১,৫০০ টাকা সেটা অ্যাড করে টোটাল গাড়ির ভাড়াটা ডিসাইডেড হয়। মানে ধরুন আপনি সান্দাকফু অবধি যাবেন এবং ২ রাত্রি টোটাল স্টে করবেন, তার মধ্যে ১ রাত টুমলিংয়ে হতে পারে, ১ রাত সান্দাকফুতে হতে পারে, তাহলে সান্দাকফু থেকে আপ ডাউন গাড়ির ভাড়া ৫,৫০০ টাকা এবং তার সঙ্গে ২ রাত্রির নাইট হল্ট চার্জ ১,৫০০ প্লাস ১,৫০০ ইকুয়াল টু ৩,০০০, এটা অ্যাড হয়ে টোটাল দাঁড়াবে ৮,৫০০ টাকা। এইভাবে এই রুটের গাড়ির ভাড়াটা ডিসাইডেড হয়। এবং খেয়াল রাখবেন প্রত্যেক দিন সকাল ৮টায় কাউন্টার খুলে যায় এবং বেলা ২টোর সময় বন্ধ হয়ে যায়। অতএব আপনাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে গাড়ি অ্যালট করা হবে, সুতরাং যত তাড়াতাড়ি আপনারা পৌঁছাতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু গাড়ি পাওয়ার সম্ভাবনাও বাড়বে এবং তত তাড়াতাড়ি আপনারা টুমলিং বা সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। মানেভঞ্জন বেশ জমজমাট জায়গা, এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর দোকানপাট, এখানে অনেক কিছু পাওয়া যায়। উইন্টার গার্মেন্টস, পথে খাওয়া দাওয়া করার জন্য ম্যাগি, সব কিছু পাওয়া যায় এইখানে। উইন্টার গার্মেন্টস পাওয়া যাচ্ছে। মানেভঞ্জন থেকে আমাদের টুমলিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু। আমরা একটা বোলেরো পেলাম, ল্যান্ড রোভারটায় শুনেছি ঝাঁকুনি বেশি হয়, তাই বোলেরোটা একটু বেশি কমফোর্টেবল, তাই বোলেরো আমরা রিকোয়েস্ট করেছিলাম, বোলেরো আমরা পেয়েছি। ওয়েদার রোদ ঝলমলে একটা সকাল, ঠিক এরকম যদি থাকে তাহলে আমরা নিশ্চয়ই স্লিপিং বুদ্ধা দেখতে পাবো। মানেভঞ্জন থেকে গাড়ি ছাড়ার একটু পরেই আপনারা দেখতে পাবেন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের একটি ভিজিটার সেন্টার। সেখানে গাড়ি পিছু ৪৮০ টাকা এবং মাথা পিছু ২০০ টাকা করে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের এন্ট্রি টিকিট কেটে নিতে হবে এবং সাথে মাথা পিছু আরও ২০ টাকা করে আলাদা একটি টিকিট কাটতে হবে, যেটা হলো নেপালের রাস্তা দিয়ে যাওয়ার পারমিট। অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ এবং সাপের মতন আঁকাবাঁকা চড়াই পাহাড়ি রাস্তা বেয়ে আমাদের গাড়ি আমাদের নিয়ে চলল এক স্বপ্নের দুনিয়ায়। মানেভঞ্জন থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে আনুমানিক ৮,৩৪০ ফুট উচ্চতায় অবস্থিত চিত্রে মনেস্ট্রি আমাদের পরবর্তী গন্তব্য। আমরা এখন জাস্ট চিত্রেতে নামলাম। টুমলিং যাওয়ার পথে এটা আমাদের ফার্স্ট স্টপ। এখানে একটা মনেস্ট্রি আছে আর উপরে সম্ভবত একটা ছোট্ট পুকুরি বা লেক রয়েছে, আমরা সেগুলো একটু ঘুরে দেখব। কিন্তু এই জায়গাটা থেকে যা পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে অপূর্ব লাগছে, এটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। প্রকৃতই কোনো শিল্পীর চিত্রকল্পের মতন সুন্দর এই চিত্রে মনেস্ট্রি ও গ্রাম। এই সুন্দর পরিবেশ ছেড়ে আমাদের কারোরই যেতে মন চাইছিল না, তবে টুমলিংয়ে আজকে আমাদের হোটেল বুকিং করা ছিল, তাই আমাদের আজকের শেষ গন্তব্য টুমলিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। ডান দিকে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গগুলিকে রেখে একটি ছবির মতন সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগোতে থাকলো আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে। তবে অনেকেই চিত্রেতে এক রাত থেকে যেতে পছন্দ করেন এবং তাদের জন্যে এই চিত্রেতে একটি মাত্র হোমস্টে রয়েছে যার নাম হকস নেস্ট। আমি আমার ডেসক্রিপশনে সেই হকস নেস্টের বুকিং ডিটেলস দিয়ে দিলাম। চিত্রে থেকে টুমলিংয়ের দূরত্ব ১০ কিলোমিটারের মতন এবং টুমলিংয়ের উচ্চতা ৯,৬০০ ফিট। আমরা এখন এসে পৌঁছেছি টংলুতে। অল্টিটিউড লেখা আছে 3070 মিটার্স, তার মানে প্রায় ৯,০০০ ফুটের মতন। আর এইখান থেকে সামনে একটা প্রপার্টি দেখা যাচ্ছে, এখানে থাকে
টেন্টে থাকারও ব্যবস্থা আছে। আর এই পাশে আমাদের স্লিপিং বুদ্ধা রেঞ্জের কিছুটা দেখা যাচ্ছে। হ্যালো সবাই, আবার আমরা এখন টংলুতে আছি। টুংলিংয়ে যাব, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর। ওখানে আমাদের গ্রুপ, এখানে লেকটা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এই লেক খুব সুন্দর লেক, এখানে হাত দিয়ে একটু খুব সুন্দর জল, সবাই দেখতে পারবেন। এটা একটু লালচে লালচে হবে, দেখুন লেকটা খুব সুন্দর লেক, বেশি ডিপ হবে না, হাঁটুর কাছাকাছি। আর ওই যে ক্যাম্প, টংলু ছাড়িয়ে যেইমাত্র আমাদের গাড়ি টুমলিংয়ের উদ্দেশ্যে রওনা দিল, আমাদের মনে হলো আমরা যেন এক মায়াবী মেঘমুলুকের দেশে প্রবেশ করেছি। এই পথের সৌন্দর্য কোনো বিশেষণ দিয়েই ব্যক্ত করা সম্ভব নয়। আমাদের সামনের পথটিকে দেখে বারবার মনে হচ্ছিল এই পাহাড়ের গায়ে কেউ যেন একটি রূপোলি ফিতে আলগোছে ছড়িয়ে দিয়েছে। এই পথ আমাদের যেন কানে কানে এসে বলে দিয়ে গেল, বেরিয়ে পড়, দেখ জীবনটা কত সুন্দর। এই টংলু পিক আদতে ভারতবর্ষের অন্তর্গত এবং আমাদের আজকের শেষ গন্তব্য টুমলিং আদতে নেপালের ইলাম ডিস্ট্রিক্টের অন্তর্গত। মানেভঞ্জন থেকে একদিনে সান্দাকফু যাওয়া বেশ খানিকটা কষ্টকর, তাই অনেকেই প্রথম রাতটি টুমলিং অথবা টংলুতে কাটাতে পছন্দ করেন। আমরাও ঠিক তেমনভাবেই টুমলিংয়ে আমাদের হোমস্টে বুক করেছি। আমরা টুমলিংয়ে যে হোমস্টেতে ছিলাম তার নাম গ্রিন হিল প্যারাডাইস, এবং এটি ছাড়াও টুমলিংয়ে আরও বেশ কয়েকটি হোমস্টে রয়েছে যেগুলোতে আপনারা থাকতেই পারেন। এই সবকটি হোমস্টেরই বুকিং ডিটেইলস আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখন 11টা মতন বাজে, আমরা জাস্ট এসে পৌঁছেছি টামলিংয়ের গ্রিন হিল প্যারাডাইস হোটেলে। আমাদের এখানে বুকিং করা ছিল আগে থেকে। এইটা হচ্ছে প্রপার্টিটা। আর এই যে পাশে উঁচু জায়গাটা, এটা হচ্ছে টামলিংয়ের ভিউ পয়েন্ট, মানে এর ওপরে উঠলেই পুরো আমাদের স্লিপিং বুদ্ধার রেঞ্জটা দেখা যায়। তো আমরা এখন একটু ভেতরে যাব, লাগেজ নিয়ে চেক ইন করবো, তারপরে রুম অ্যালট করলে ভেতরে ঢুকবো। আসুন, এই বাঁদিকে এইটা হচ্ছে রিসেপশন। এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস। এইখান থেকে রুমগুলো চলে যায় ওপরে। খুব সুন্দর সাজানো গোছানো। এখনও বেশ কিছু কনস্ট্রাকশন হচ্ছে প্রপার্টিটায়, বাড়ছে, বেশ কিছু রুম অ্যাড হবে বোঝাই যাচ্ছে। এবং এই যে এইখানে একটা গেটের মতন তৈরি হচ্ছে, এটা গ্রিন হিল প্যারাডাইসের পেছন দিকটায়। এই দিকটা দিয়েও ভেতরে যাওয়ার একটা রাস্তা আছে, এটা যেমন 101 নম্বর, এইদিকে 103 নম্বর। তো টামলিংয়ে আমাদের একটা ট্রিপল বেড রুম আমাদের জন্য নেওয়া হয়েছিল, যেটা হচ্ছে এই 303। এই হচ্ছে আমাদের রুম। তো অ্যাকচুয়ালি ট্রিপল বেড নয়, এটা 4 জন আরামসে থাকতে পারে। এখানেও একটা ডাবল বেড, এখানেও একটা ডাবল বেড। আর এই জানলাটা দিয়ে অপূর্ব একটা দৃশ্য, মানে এইখান থেকে জাস্ট উঠে গেলেই
এই জায়গাটা হচ্ছে টামলিং ভিউ পয়েন্ট। আর এই হচ্ছে বাথরুম। এখানে আছে কমোড, এখানে আছে সুন্দর একটা সিঙ্ক, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ব্যবস্থা। এখানে একটা কাবার্ড রয়েছে, এখানে একটা বেড সাইড টেবিল, এখানেও একটা বেড সাইড টেবিল। আর এই লবিটার এই পয়েন্টে এসে এই জায়গাটা অসাধারণ। একটা বিরাট বড় গ্লাস উইন্ডো। আর ঠিক উল্টো দিকটায় লবিটার এখানে একটা সিটিং এরিয়া। এই জায়গাটা থেকে সানরাইজ দেখা যায়, মানে বাইরে যাওয়ারও দরকার নেই। এখানটাতে একটা সুন্দর সিটিং এরিয়া করে দিয়েছে। এইখানটা থেকে আমরা যদি একটু বাঁদিকে যাই তাহলে ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। টুমলিংয়ে চড়া ঠান্ডার মধ্যে গরম জলে চান করে সবাই একেবারে তরতাজা হয়ে উঠেছি। এখন দুপুরবেলা 12:40 মতন বাজে, প্রায় একটা। আমরা জাস্ট খেতে বসছি। 12:53 not 40। গরম গরম ভাত এই আসছে, গরম গরম ভাত। আর এটা কি সবজি? ওই মিক্সড ভেজ, আলু মটর আছে, এদিকে ডিম, টমেটো, ডাল, সাবাস। এখানে টেবিলের মধ্যে সিস্টেমটা কি সুন্দর, স্যালাড চলে এসছে, मछली है कि अंडा? পাপড়, अंडा करी। কি গরম ধোঁয়া ওঠা ভাত কেমন লাগছে? না তোমাকেই দেবো, আমি ঘুরে দিচ্ছি। হ্যাঁ ওটাকে ক্যাপচার করে ফেল। ঠিক আছে বলো। ঘি ভাত, সাবাস। यही अलग चीज है, লোকাল ঘি, क्या बात। इसे माखा भात है। দিয়ে দাও। গরম ভাত মেখে এই অরূপ শুরু করে দিয়েছে। বলো কেমন টেস্ট ঘিয়ের? দারুণ দারুণ সুগন্ধ। এখন খাইনি, খেয়ে দেখবো, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর আমি তো জানো, চলো এবার শুরু করা যাক। এবারে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার টুকটুক করে ঘরের দিকে যাওয়া যাক। আপাতত এখন আর কোনো প্ল্যান নেই, আপাতত রেস্ট নেওয়ার প্ল্যান। বাইরেটা খুব ক্লাউডি হয়ে গেছে, বাইরে এখন খুবই ঠান্ডা, বেরিয়ে খুব একটা লাভ নেই। বিকেলবেলা যদি ওয়েদার একটু বেটার হয় তাহলে হয়তো বেরোতে পারি। বাইরেটা একটু দেখাই এখন। পুরো মেঘে ঢেকে গেছে। এখন বাজে দুপুর 1:30 মতন, পুরো মেঘে চারিপাশ ঢাকা। এই দিকটা পুরো একদম মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। জাস্ট আশা করি এই মেঘটা যেন কেটে যায় আর কাল সকালবেলা যেন সানরাইজটা দেখা যায়। যেটার জন্য আশা সেটা যদি সফল না হয় তাহলে মনটা ভেঙে যাবে। পথে একটা হাস্কি দৌড়ে বেড়াচ্ছে। বৃষ্টি পড়ছে, ওই দেখো, পালাই চল। দেখলাম পালালো। বিকেলের পর থেকে আবহাওয়া আরও খারাপ হতে থাকে এবং চারিদিকে ঘিরে ধরে ঘন মেঘ, আর তার সাথে বাড়তে থাকে ঠান্ডা। অতএব এবার আর আমাদের পায়ে হেঁটে টুমলিং ঘুরে দেখা হলো না। অগত্যা কি করা, সন্ধ্যের পর থেকে সবাই মিলে একসাথে বসে জমাটি আড্ডা, অফুরান গান বাজনা আর এই কনকনে ঠান্ডায় গরম গরম চায়ে চুমুক দিতে দিতে একটা দুর্দান্ত সন্ধে কাটালাম আমরা। এখন বাজে 8টা। এখানে একটু তাড়াতাড়ি ডিনার করে নেওয়া হয়। 8টার সময় আমরা ডিনারে চলে এসেছি। এখানে রাত্রিবেলা রুটি ভাত, যে রুটি খাবে রুটি, যে ভাত খাবে ভাত, সঙ্গে একটু সবজি আছে আর চিকেন কারি আছে। সকালের খাবারটা তো খুবই ভালো ছিল, হোপফুলি রাতের খাবারটাও দুর্দান্ত হবে। এই চিকেন কারি চলে এসছে। আমি আর রাতে বেশি কিছু খাবো না, 2টো রুটি সঙ্গে একটু চিকেন কারি খেয়ে নেবো। সেই রাউন্ড টেবিল, এই সিস্টেমটা বেশ সুন্দর।
প্রদ্যুৎ খাওয়া শুরু করে দিয়েছে। কেমন টেস্ট? ভেরি গুড, এনজয়িং। তো জম্পেশ করে ডিনারটা সারা হয়ে যাক। আজকের দিনটা বেশ ভালোই গেল। ওয়েদারটা সকালের দিকে খুবই ভালো ছিল, কিন্তু আমরা যখন টামলিং পৌঁছালাম তারপর থেকে একটু ক্লাউডি হয়ে গেছে। তো আমরা একটু একটু দেখতে পেয়েছি পিকসগুলো, পাহাড়গুলো একটু একটু দেখতে পেয়েছি, পুরোটা পরিষ্কার দেখতে পাইনি। তবে আশা রাখছি কালকে সকালবেলা সানরাইজটা ভালো করে দেখতে পাবো। ডিনার কমপ্লিট হয়ে গেল। দুর্দান্ত টেস্ট, খুবই ভালো রান্না। সকালেও আমরা যে দুপুরবেলা লাঞ্চ করেছি, সন্ধ্যাবেলা আমাদেরকে চায়ের সঙ্গে একটু ভেজিটেবল পকোড়া দিল, সেটারও টেস্ট খুব ভালো ছিল। রান্না খুব ভালো, হোমলি রান্না, এবং সার্ভিস খুব ভালো এখানকার। গ্রিন হিল প্যারাডাইস ভেরি মাচ রেকমেন্ডেড। আমি সবাইকে রেকমেন্ড করব, যদি টুমলিং আসেন তাহলে এখানে অনেকগুলোই হোমস্টে আছে, তবে গ্রিন হিল প্যারাডাইসে আপনারা ডেফিনেটলি থাকতে পারেন। এবং এর ঠিক পাশেই এখানকার টুমলিংয়ের যেটা ভিউ পয়েন্ট, সেটা একদম গায়ে, মানে আপনাদের একটুও হাঁটতে হবে না। এটা একটা বাড়তি সুবিধা। তো আজকে আমাদের ওভারঅল দিনটা ভালোই গেল। সকালবেলা আমরা এনজেপিতে কালকে রাত্রিবেলা পৌঁছেছি সুরাজ ভাইয়ের সঙ্গে। আজকে সকালবেলা মানেভঞ্জন এলাম, সেখানে খুব নির্বিঘ্নে, কোনো রকম প্রবলেম হয়নি। আমরা গাড়ি পেয়ে গেলাম। ওখানে চন্দনজি বলে একজনের সঙ্গে আলাপ হয়েছে, আমি তার নাম্বারটাও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা তার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। খুব সিমলেসলি বিষয়টা উনি হ্যান্ডেল করে দেবেন। আমাদের বিশেষ লাইন টাইনও দিতে হয়নি, এবং গাড়ি আমাদের উনিই ব্যবস্থা করে দিলেন, বোলেরো। তো বোলেরোর যে ড্রাইভার, উনিও খুবই ভালো। এখানে এরা সবাই এক্সেলেন্ট, মানে এত ভালো হাত ভাবাই যায় না। এত খাড়া রাস্তা এবং এত সরু রাস্তা, এর মধ্যেও এত সুন্দর চালাচ্ছে গাড়ি, জাস্ট ভাবা যায় না। তো যাই হোক, আজকের দিনটা খুব সুন্দর গেল। আমরা মোটামুটি খুব ভালো ভিউ পেয়েছি সকালের দিকে। বেলার পর থেকে ক্লাউডি হয়ে গেছে। তো এখানে সবাই বলছে লাস্ট 3-4 দিন ধরে এরকমই হচ্ছে। হোপফুলি কালকে সকালবেলা সানরাইজটা আমরা ভালো করে দেখতে পারবো। আজকের এপিসোডটা এই অবধি। সবাই ভালো থাকবেন এবং আমাদের এই টামলিং সান্দাকফু এই সিরিজটা দেখতে থাকবেন। আমি প্রথমবার ট্রাভেল ব্লগ করছি, জাস্ট ট্রাইং আউট মাই লেভেল বেস্ট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স, দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, গুড নাইট, দেখা হচ্ছে পরের পর্বে। থ্যাংক ইউ।